আল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন, মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াক আউট। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াক আউট। না, আপনারা যদি ওয়াক আউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ কমিটিতে প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরে একটা ক্লজে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো ল্যাপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে, আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা ল্যাপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার, পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরও বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরও বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলের প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি। এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে আপনি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে সে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে।
আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড। মাননীয় স্পিকার, আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। বলুন বলুন। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইন পাশ হওয়ার পর এখন এমন একটা আইন পাশ হয়েছে যে আইনটি থাকলে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে নিশ্চিতভাবেই আবারও অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিংবা অন্য কোনো আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কারণ বাংলাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে একটা বিল পাশ করেছে জাতীয় সংসদ, এবং সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামীর পার্টির নাম বহাল রাখা হয়েছে। এই বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়েছিলেন দলের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কিন্তু বিস্ময়করভাবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পর্যন্ত এই বিপদে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ায়নি। তারা নাকি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে যে তাদের এই বিলে কোনো আপত্তি নাই। জামায়াতের আমির এমন বিপদে এবং এমন একা পড়ে গিয়েছিলেন, 1971 সালে তারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন, এই কথা চিহ্নিত করে কোনো বিল পাশ করা ঠিক হবে না সে কথা বলতে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আল্লাহ ভালো জানেন 71-এ কার কি ভূমিকা ছিল। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ তাআলা তার নিখুঁত ও পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী, বাকি আমরা যারা আছি তারা ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল তার আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। সে কারণে তখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বলেন যে আমাদের এই অঞ্চল দুইবার স্বাধীন হয়েছে, 47-এ একবার, 23 বছর পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার। মহান মুক্তিযুদ্ধে যারা দেশ এবং জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখে লড়াই করেছিলেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং বলে তিনি 1971 সালের পর কিভাবে রাজনৈতিক সরকারগুলো প্রত্যাশা পূরণ করতে পারেন নাই তার একটা বয়ান তুলে ধরেন সংসদে। জামায়াতে ইসলামীর আমির বলেন যে বুক ভরা আশা নিয়ে দেশ স্বাধীন হলেও সে আকাঙ্ক্ষা তখনকার শাসকরা পূরণ করতে পারেননি, এমনকি স্বাধীনতার পরপর বাকশাল কায়েমের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এবং 75-এর পট পরিবর্তনের পর তার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। এর সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে, আজকের পার্লামেন্ট সেই ধারাবাহিকতার অংশ। মানে জামায়াতে ইসলামীর আমির যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন সেটা খুবই স্বাভাবিক, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজনীতি করার স্বীকৃতি দিয়েছিলেন, রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তো শফিকুর রহমান এই সংসদে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান এবং প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে মনে করিয়েছেন যে এই প্রস্তাবিত এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী আর মুসলিম লীগ, শফিকুর রহমান বলেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো এই ধরনের একটা প্রস্তাব আনেন নাই আগে, মানে এই 3 দলের নাম যে সংযুক্ত করতে হবে সেরকম কোন প্রস্তাব তো তিনি আনেন নাই। 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও আনেন নাই। এ জিনিসটা সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে নিয়ে আসলেন ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভু শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছিল সামান্য পরিবর্তন সহ
জামায়াত আমির বলেন কি আছে এখানে, তৎকালীন তিনটা সংগঠনের নাম নেওয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী পার্টি। এখন বুঝতেই পারছেন জামায়াতে ইসলামী পার্টির বিপদটা কি। জামায়াতে ইসলামী ছাড়া আর যে দুটো পার্টি, মুসলিম লীগ আর নেজামে ইসলামী, তারা তো একরকম বিলুপ্ত হয়ে গেছে। কাজেই তাদের তো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কোনো প্রতিযোগিতা নাই, কিংবা তাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুদ্ধাপরাধের দায়টা শরীর থেকে মুছে ফেলার দায় নাই। মানে ওই যে জামায়াতে ইসলামীর বরাবরের যে অভিযোগটা ছিল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে তাদেরকে রাজাকার ট্যাগিং দিয়ে, তাদেরকে যুদ্ধাপরাধের ট্যাগিং দিয়ে বারবার 1971 সালের কথা তুলে তাদেরকে কোণঠাসা করে রাখতে চায়, এবং তাদেরকে এক বিচারের মুখোমুখি যে করলো শেখ হাসিনা সরকার, তার কারণ এই জামায়াতে ইসলামী বলে এসেছে যে এখন তারা যারা নেতৃত্বে আছেন তারা তো আর 1971 সালে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন নাই। কাজেই এখনো যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করা হয়, বিচারের মুখোমুখি করার সুযোগ নেওয়া হয় যুদ্ধাপরাধের দায়ে, সেটা শেখ হাসিনার একটা দায় ছিল। কিন্তু এখন মহা ইন্টারেস্টিং ভাবে শুধু যে বিএনপি আইন পাশ করে এটাকে একদম মানে একটা পাকাপাকি ব্যবস্থা করে রাখলো, ডকুমেন্টেশন করে রাখলো নির্বাচিত সংসদ দ্বারা, সেটাই নয়, এমনকি জামায়াতে ইসলামীর এখনকার যে সহযোগী দল, জামায়াতে ইসলামীর মিত্র দল জাতীয় নাগরিক পার্টি, তারা লিখিতভাবে স্পিকারকে আগেই জানিয়ে রেখেছে যে তাদের কোনো আপত্তি নাই জামায়াতে ইসলামীকে পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে এই বিলটি সংসদে পাশ হলে। এবং তিনি বলেন যে এই জাতি আর কোনো বিভক্তি চায় না। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগের যেমন পুনর্জন্ম হয় বাংলাদেশে, মানে জিয়াউর রহমানের আমলে, কারণ বাকশাল হয়ে গেছিল, আওয়ামী লীগও বিলুপ্ত হয়েছিল, সেই কথা উল্লেখ করে তিনি বলছেন। এবং জামায়াতে ইসলামীর আমির বলছেন 1979 সালে যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনৈতিক করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পান, এই সময়ে আমরাও তা ফিরে পেয়েছি। এই যে 1979 সালে এই যে রাজনীতি করার অধিকার পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে যে তাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, এই বিষয়ে তিনি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, এবং বলেন যে আমরা কখনো এটা ভুলে যাইনি, ভুলে যাব না, আমরা সেই দায় দরদ ভালোবাসা নিয়েই 1979 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। আগামী দিনগুলোতেও আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটি হোক অঙ্গীকার। এই যে জামায়াতে ইসলামীর আমিরকে সংসদে দাঁড়িয়ে এমন একটা অবস্থান নিতে হলো যখন তার পাশে, তার দলের পাশে আর কেউ দাঁড়ালো না, কেউ দাঁড়িয়ে এই কথাটা বলল না যে জামায়াতে ইসলামীকে এই সহযোগী দল হিসেবে রাখার দরকার নাই, তাতে জামায়াতে ইসলামীর আমির আসলে এক রকমের আমার ধারণা বিস্মিত হয়েছেন এবং কিছুটা হতবাক হয়েছেন, এবং তাদের হকচকিত হয়ে পড়ার বা শুধুমাত্র বিব্রত নয়, আসলে কিছুটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই যে জামায়াতের আমির বারবার নিষেধাজ্ঞার প্রসঙ্গ আনছেন যে তাদেরকে তো রাজনীতি করার অধিকার তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন, এবং সেজন্য তো তারা আল্লাহর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া কোনোদিন তো জামায়াতে ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে নাই, তাহলে তারা কেন শেখ হাসিনা যে আইন করে গেছিলেন সে আইনটি বলবৎ রাখছেন এবং আবারও বিল পাশ করে আইন হিসেবে সংসদে আনলেন? এই অভিযোগটা যে করছেন জামায়াতে ইসলামীর আমির, তার কারণ হচ্ছে তিনি জানেন যে তার উদ্বিগ্ন হবার কারণ আছে। এই যে
এত বড় একটা 1971 সালের গণহত্যার সঙ্গে যখন এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সহযোগী হিসেবে যখন তাদেরকে যুক্ত করে ফেলা হলো, তখন শুধু যে বিএনপি আমলেও ট্রাইব্যুনালে আবার তাদের বিচার শুরু হতে পারে তাই নয়, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করে ট্রাইব্যুনালে মামলা হতে পারে। এমনকি এই যে সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো, বিএনপি এই সবে পাশ করলো এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সে আইনটিও বিএনপি যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ব্যবহার করবে না সেটা তো বলা মুশকিল। জামায়াতে ইসলামীর এই যুদ্ধাপরাধের বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি আগে কখনো কথা বলতো না। মানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এটা একদম ঠিক বলেছেন। মানে 2001 সালে যখন বিএনপি জামাত জোট সরকার গঠিত হলো, বেগম খালেদা জিয়ার মুখে এর আগে পরে কখনো পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী দল হিসেবে জামায়াতে ইসলামীর নাম মুখে শোনা যায়নি। এমনকি শেখ হাসিনা যখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিচার করা শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে, তখনও কিন্তু বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বরাবরের অবস্থান ছিল যে শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা নিতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে চিহ্নিত করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিচার করছে। এমনকি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও তো সেই আদালতে বিচার হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে। নির্বাচনের আগে মানে তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরে আসবেন 25শে ডিসেম্বর, তার মাত্র কয়েকদিন আগে কিন্তু তারেক রহমান প্রথমবারের মতো সুস্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে সরাসরি মুক্তিযুদ্ধকালে লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের জন্য অভিযুক্ত করলেন। তিনি বললেন যে অনেকেই বলছেন একেও দেখেছি অমুককেও দেখেছি, এবার নির্বাচনে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেখা যাক, কিন্তু জামায়াতকে তো মানুষ 1971 সালেই দেখে ফেলেছে। এবং তখন তিনি বলেন যে একটা দল 71-এ লাখ লাখ মানুষকে হত্যা করে এখন জনগণের ভোট চায় এবং এরা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ 1971 সালেই তাদের দেখেছেন, তখন তারা গণহত্যার পাশাপাশি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। মানে সরাসরি তারেক রহমান এই বিশ্বাস জানান দিলেন এবং এই অভিযোগ তুললেন যে তিনিও মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে জামায়াতে ইসলামী 71-এ লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের সঙ্গে মানে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগে অক্টোবর মাসে 2025-এ যখন তারেক রহমান সাক্ষাৎকার দেন বিবিসিতে, তখন জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বিষয়ে কিন্তু বিবিসি বাংলা তাকে প্রশ্ন করেছিল এবং তিনি তখন বলেছিলেন জামায়াত যদি 71 সালে বিতর্কিত ভূমিকা পালন করে তবে তার জবাব তারাই দেবেন। মানে এই যে 71 সালে জামায়াতের যে ভূমিকা সেটা যুদ্ধাপরাধ এবং তার বিচার হতে হবে। 2025 সাল জুড়ে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আমরা এই কথা শুনতে থাকি এবং তারপর বিএনপির বিভিন্ন নেতারা মানে একটা মুক্তিযুদ্ধ বিরোধী দলকে কিছুতেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আসতে দেওয়া যায় না, বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া যায় না বলতে বলতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করে এবং নির্বাচনের আগে তারেক রহমান সরাসরি তাদেরকে লাখো মানুষ হত্যা এবং ধর্ষণের জন্য অভিযুক্ত করেন। কাজেই এই অবস্থায় বিএনপি যে জামায়াতে ইসলামীকে 1971 সালের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি জবাবদিহিতার মুখোমুখি করতেই পারে, সেই বিষয়ে উদ্বিগ্ন হবার তো জামায়াতে ইসলামীর নেতার কারণ আছে। এমনকি 25শে মার্চ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যা দিবসে যে বিবৃতি দিয়েছেন সেটাও ভীষণভাবে উল্লেখযোগ্য। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে সেটাকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে যে এর আগে কখনো বিএনপির কোনো নেতার মুখে এত সুস্পষ্টভাবে গণহত্যার জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করা হয়নি, বাংলাদেশের নৃশংসতম গণহত্যার দিন হিসেবে 25শে মার্চকে চিহ্নিত করা হয়নি এবং 25শে মার্চের গণহত্যাকে একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত করে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী, নিরপরাধ মানুষের উপর যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার স্বীকৃতি এভাবে আসেনি। তাহলে
তার মানে এখন যখন জামায়াতে ইসলামী ডাক্তার শফিকুর রহমানের দল সেই হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত হলেন সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে, তখন কে জানে বিএনপির পরিকল্পনা কি, বিএনপি কখন এই আইনকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর বিচার শুরু করে যুদ্ধাপরাধী হিসেবে, কিংবা দলটিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, অথবা আওয়ামী লীগের আমলের মতো পুরোটা সময় নানা রকম বিচার বা নিষেধাজ্ঞার মুখোমুখি করার ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখে, কে বলতে পারে।